আসন্ন জাতীয় নির্বাচনে কে জয়ী হবে? এখন যেখানেই যাচ্ছি, যেখানেই বসছি, কথা বলছি, তাদের সবখানেই এখন আলোচনা হচ্ছে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা জিতবে নাকি ধানের শীষ জিতবে। এই দুই মেরুর মধ্যেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি। বলাই বাহুল্য, 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যখন মানুষ ভাবছে যে তারা এবার একটি সুষ্ঠু নির্বাচন দেখবে এবং তারা তাদের ভোটের, তাদের যে আকাঙ্ক্ষা, যাকে তারা ক্ষমতায় দেখতে চায় বা সংসদে পাঠাতে চায়, যে নেতৃত্ব তারা বেছে নিতে চায়, তারাই এবার সংসদে যাবে। অর্থাৎ জনগণের প্রতিনিধিত্ব তৈরি হবে জাতীয় সংসদে। সেই রকম একটি নির্বাচন বাংলাদেশের মানুষ উপভোগ করতে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনের তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে, মনোনয়ন দাখিল করা হয়েছে, মনোনয়ন বাতিল করা হয়েছে, বাতিলকৃত মনোনয়নের যাচাই বাছাই হয়ে গেছে। টোটাল সমস্ত কাজ শেষ। এখন শুধু প্রচারণা চলছে। নির্বাচনের একদিন আগে প্রচারণা শেষ হবে, তারপর নির্বাচন শুরু হবে। তো এমন মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে কি? বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চায়। উৎসব মুখর পরিবেশে শুধু ভোট দিতে চায় না, নির্বাচনে ক্যাম্পেইনও করতে চায়। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু অঞ্চলে প্রার্থীরা বাধার মুখোমুখি হয়েছেন, প্রার্থীদের পক্ষের লোকেরা বাধার মুখোমুখি হয়েছেন, আহত হয়েছেন, এমনকি ভীষণভাবে তারা আহত হয়েছেন। তাদেরকে রামদা দিয়ে কোপানো হয়েছে, কাউকে কাউকে গুলি করা হয়েছে। অর্থাৎ যেগুলো আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য বা উৎসবমুখর নির্বাচনের জন্য মোটেই কাম্য নয়। এগুলো কেন হচ্ছে? যেই বিএনপি জামাত এতদিন একত্রে রাজনীতি করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেছে, কিংবা সরকার গঠন করেছে তারা একত্রে, সেই জামাত বিএনপির মধ্যে এখন এই ধরনের দা কুমড়া সম্পর্ক কেন? কারণ এবারে নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর নামই হচ্ছে বিএনপি জামাত, যারা একসময় শরিক দল ছিল। যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতি নেই, আওয়ামী লীগের প্রার্থীরা নেই, তাই এখন এই দুই দলই তাদের নিজেদের মধ্যে শুরু করেছে নতুন প্রতিদ্বন্দ্বিতা, এবং এই প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোথাও কোথাও গিয়ে শত্রুতায় পরিণত হয়েছে। ওভারঅল যদিও বিএনপি জামাতের মধ্যে সেই ধরনের দাকুমরা সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে যে অঞ্চলগুলোতে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা কম কিংবা ব্যক্তিভিত্তিক কিছু মাস্তানের রাজনীতি আছে, সেখানে এই ঘটনাগুলো ঘটছে। রাজনীতির প্রধান শর্তই হচ্ছে আপনি রাজনীতি করবেন রাজার মতো করে, রাজার নীতি অবলম্বন করে। কিন্তু রাজনীতিতে কিছু ফকিন্নির বাচ্চাও এসে যায়। এটা আসলে আর্থিকভাবে ফকিন্নি সেটা নয়, তাদের মানসিক, তারা এতটা দৈন্য যে তারা মনে করে যে এই রাজনীতিতে আমাকে অনেক টাকা খরচ করতে হবে, বিভিন্ন জায়গা থেকে ঋণ লোপাট করে তারপরে এই নির্বাচনে আমাকে জিততে হবে, পকেট ভরতে হবে। পকেট ভরা রাজনীতির নামে বলা হচ্ছে ফকিন্নি মার্কা রাজনীতি। এই ফকিন্নি মার্কা রাজনীতির ফকিন্নিরা, 2 টাকার কেরানিরা, কিংবা রেলের গার্ডেরা, কিংবা দপ্তরি সন্তানেরা বাংলাদেশের রাজনীতিটাকে কলুষিত করে ফেলেছে। তারা যে কোনো মূল্যে তারা ক্ষমতায় আসতে চায়, তারা এমপি হতে চায়, এবং এই এমপি হওয়ার জন্য প্রতিপক্ষের প্রার্থীদের, ভোটারদের, প্রতিপক্ষের নির্বাচনী ওয়ার্ক যারা করছেন, সমর্থকদেরকে নানাভাবে নাজেহাল করছেন। অথচ আমরা আমাদের হৃদয়ে ধারণ করে একটি উন্নত বিশ্বের মডেল টাইপ রাজনীতি, যেখানে প্রার্থীরা একে অপরের সঙ্গে ডিবেট করবেন, ঝগড়া নয়, মারামারি নয়, কামড়াকামড়ি নয়, গোলাগুলি নয়, হিংস্রতা দিয়ে নয়। তারা সুন্দর একটি প্ল্যাটফর্মে সমান সুযোগের ভিত্তিতে ডিবেট করবেন। তারা একে অপরের অফারগুলো সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা একটি রাজনৈতিক দলকে দেখলাম, অর্থাৎ জামাত ইসলামকে দেখলাম, তারা আন্তর্জাতিক অতিথি থেকে শুরু করে দেশের গণ্যমান্যদেরকে ডেকে নিয়ে পলিসি সামিট করলেন। তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তার ব্যাপারে দেশ ও বিদেশের বিভিন্ন অংশীজনদের ধারণা দিয়েছেন যে তারা এইভাবে তাদের রাষ্ট্র পরিচালনা করবেন। ঠিক একই কাজ কিন্তু আমরা বিএনপিকে করতে দেখিনি।
বিএনপির একটাই রাজনীতি, জামাতকে, জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে, জামাত ওইটা করছে সেইটা করছে, অথচ জামাতের নেতারা কিন্তু সেই দিকে যাচ্ছেন না। তারা আসলে কি করতে চান সেগুলো অত্যন্ত সুন্দরভাবে স্মার্টলি প্রেজেন্ট করে বিভিন্ন জনকে দেখাচ্ছেন, জানাচ্ছেন। একদিকে বিএনপি বিএনপির সমর্থকেরা জামাতের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে, অন্যদিকে জামাতের লোকেরা বিএনপি যা করছে তার একটা ডেমো তুলে ধরছেন, তার কিছু ভিডিও বাজারজাত করছে। তাতে কি হচ্ছে, তাদের আর মুখে বলতে হচ্ছে না। বিএনপির কার্যক্রমগুলো যখন ভিডিওতে মানুষ দেখছে যে ওপেন চাঁদাবাজি করছে, পাথর মেরে মানুষ হত্যা করছে, দোকান ভাঙচুর করছে, এমনকি এমন এমন সব নেতা এখানে জড়িয়ে পড়ছেন যারা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলেন, তারাও যখন এসব চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন এবং তার ভিডিও প্রমাণ যখন মানুষের সামনে উঠে আসছে, তখন মানুষ এমনিতেই বুঝে ফেলছে আসলে কোন দলটি মানুষের জন্য বেটার, মানুষের জন্য কাজ করবে। আর তখনই ওই দলটি ক্ষুব্ধ হয়ে এদের উপর হামলা করছে, নানান জায়গায় তাদেরকে ভোটের মাঠ থেকে, নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই একলা খেলার নীতি অবলম্বন করতে যাচ্ছে। এইভাবে কিন্তু আসলে রাজনৈতিক সৌন্দর্য আনয়ন করা যায় না। আমরা বাংলাদেশে এবার একটা রাজনৈতিক সংস্কার চেয়েছিলাম, যে সংস্কারের মধ্যে এই বিষয়গুলো থাকবে। সেই সংস্কারের জন্য অনেক বড় স্যাক্রিফাইস আমাদের দরকার ছিল, যেটি আমরা কোনো দলের কাছ থেকে আশানুরূপভাবে পাইনি। এনসিপি, জামাত, এবি পার্টি সহ আরো বেশ কিছু দল তারা সংস্কারের পক্ষে একাট্টা হয়েছিল, কিন্তু বিএনপি তার সম্পূর্ণ অপোজিশনে চলে গিয়েছিল। বিশেষ করে পিআর সিস্টেমের রাজনীতিটা যদি বাংলাদেশে শুরু হতো, তাহলে এই মারামারি কাটাকাটির রাজনীতিটা আমাদের দেখতে হতো না। কারণ এই মারামারি কাটাকাটি করে ব্যক্তির লোকেরা, অমুক ব্যক্তিকে, তমুক ভাইকে জয়ী করার জন্য তারা মারামারি কাটাকাটি করে, এবং ওই ভাই এখানে টাকা লগ্নি করেন, করে তাকে যেন জিতে আসতে পারে তার জন্য যা যা করা লাগে তারা করে। যদি তারা দলের জন্য ভোট চাইতেন, তাহলে আর এই পরিস্থিতিটা তৈরি হতো না। একদিকে প্রতিপক্ষ মানে বিএনপি জামাত, তা নয়, বিএনপির প্রতিপক্ষ বিএনপি আছে, প্রায় 50টির উপরে জায়গায় বিএনপির প্রতিপক্ষ বিএনপি, সেখানে তারা একজন আরেকজনের সঙ্গে মারামারি করছেন, হুমকি দিচ্ছেন। হাসান আল মামুন, যিনি পটুয়াখালীতে নূর, যেখানে যেখানে নূরকে, সাবেক ভিপি নূরকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, এমনকি নূর তার দল ত্যাগ করে ধানের শীষের মার্কায় ধানের শীষে নির্বাচন করছেন, সেই নূরকে পরাজিত করার জন্য বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান আল মামুন সেখানে দাঁড়িয়েছেন, এবং যারা নূরের পক্ষে কাজ করছে তাদেরকে তিনি টেলিফোন করে হুমকি দিচ্ছেন দেখে নেবেন বলে। অর্থাৎ নিজের ক্ষমতার জন্য তারা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটাকে এইভাবে করে ধ্বংস করছেন। আবার কত সঠতার রাজনীতি এখানে শুরু হয়েছে, শুধুমাত্র জেতার জন্য নিজের এতদিনকার দল ত্যাগ করে সে আরেকটি দলে যোগদান করে সে মার্কা নিয়ে নির্বাচনে যাচ্ছে, মানে ক্ষমতায় আসতে হবে, সংসদে যেতে হবে, গেলেই যেন বিকাশের খনি, টাকার খনি তারা পেয়ে যাবে। আবার তাদেরকে প্রতিহত করার জন্য অন্যদেরকে হুমকি দিচ্ছে ওই দলেরই ত্যাগী নেতা কর্মী। অর্থাৎ এই যে রাজনীতিক কালচার অতীতে ছিল, যে রাজনৈতিক কালচারকে ধ্বংস করার জন্য প্রায় 2000 মানুষের জীবন দিতে হলো, সে রাজনৈতিক কালচার আবারও ফিরে এসেছে। আমি বিন্দুমাত্র রাজনৈতিক কালচারে কোনো পরিবর্তন দেখছি না। হ্যাঁ, একটি দল অনেক কিছু পরিবর্তন করেছেন, তারা অফার দিচ্ছেন, তারা অ্যাপস করছেন, তারা স্মার্ট প্রেজেন্টেশন করছেন, কিন্তু ধাক্কাতে ধাক্কাতে, মারতে মারতে তাদেরকে সেই ঘৃণ্য রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কেউ যদি যুক্তি দিয়ে কথা বলে, আপনি যদি তার বিরুদ্ধে যুক্তি না দিয়ে লাঠি ব্যবহার করেন, তাহলে বাধ্য হয়ে তাকেও আত্মরক্ষা করতে হবে লাঠি দিয়ে। চাঁপাইনবাবগঞ্জে আমরা দেখলাম যে শেষ পর্যন্ত জামাতের ভোটাররা, প্রার্থীর সমর্থকেরাও লাঠি নিয়ে রাস্তায় নেমেছে, বাঁশের লাঠি নিয়ে। কারণ তাদের উপর একের পর এক হামলা হচ্ছে, প্রতিপক্ষের হামলা, বিএনপির হামলা হচ্ছে, বিএনপি হামলা করছে তাদের উপর। তাহলে রাজনৈতিক কালচারের পরিবর্তনটা কিভাবে হবে? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা কনসেন্সাস তৈরি হয়েছিল, কনসাসনেস যেটা ছিল সেটা হইল না।
এক সালাউদ্দিনের কারণে। সালাউদ্দিন আহমেদ প্রত্যেকটাতে না করে বসে থাকলেন, নোট অফ ডিসেন্ট দিয়ে বসে থাকলেন। তারা সবকিছুই করবেন ক্ষমতায় আসার পরে, ক্ষমতায় আসার আগে তারা কোনো কিছুই করতে রাজি না, কোনো পরিবর্তন করতে রাজি না। তারা ৭২-এর সংবিধান, তারা রাষ্ট্রপতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, কোনোটার ব্যাপারে তাদের পজিটিভ কোনো মনোভাবই আমরা দেখলাম না। এরপরে বাধ্য হয়ে তারা দুই একটাতে মনোভাব পজিটিভ দেখালেও কাজে কামে দেখলাম আমরা তার সম্পূর্ণ ভিন্ন। অথচ এই ২,০০০ মানুষের রক্তদানের মধ্যে বিএনপি কর্মীরাও আছে, ছাত্রদল কর্মীরাও আছে। তারা হয়তো সাংগঠনিকভাবে, দলীয়ভাবে তারা এখানে জীবন দিতে আসেনি, একজন জনগণ হিসেবে, দেশের একজন মানুষ হিসেবে দেশ রক্ষার্থে তারা এই কাজটি করেছে, কিন্তু তাদের সেই রক্তদান বৃথা। কারণ রাজনৈতিক কালচারের পরিবর্তনে দলের নেতারা রাজি নয়। এই দলের নেতাদের কারো কারো অর্ধেক বাংলাদেশে পা, অর্ধেক ভারতে, কারো বা এক পা ভারতে বা এক পা বাংলাদেশে, আবার কারো বা এক পা লন্ডনে, এক পা বাংলাদেশে। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, এরা হয়েছে বা বিএনপির প্রার্থী। এসব প্রার্থীরা ক্ষমতায় এসে তো ব্যাংকগুলোকে আবার দেউলিয়া করবে। শেখ হাসিনার লোকেরা যেভাবে ব্যাংক দেউলিয়া করছে, এরাও তাই করবে। এক তারেক রহমান ২০,০০০ কোটি টাকার যে দুর্নীতির মামলা তার রয়েছে, অমুক জায়গায় তার এত লক্ষ টাকার চাঁদাবাজির মামলা রয়েছে, 10% মামলা রয়েছে, এত কিছু থাকার পরও সে প্রার্থী, এবং সে ছাড়া যেন কোনো প্রার্থী নেই। আবার তারপরে এখন রাজনীতিতে জোর করে টেনে আনা হচ্ছে একটা মুখ, জাইমা রহমান, তারেক রহমানের সন্তান হিসেবে। কোকোর সন্তান কোথায় গেল? যদি জিয়া পরিবারকেই পুনর্বাসন করা হয় বা জিয়া পরিবারকেই আনা হয়, তাহলে তারেক রহমানের পরিবার কেন? কোকোর পরিবার নয় কেন? কোকোর পরিবার কি জিয়ার পরিবার নয়? অর্থাৎ রাজনীতি একটা গোষ্ঠীর কাছে কুক্ষিগত হয়ে যাচ্ছে। এই যে পারিবারিক সমিতির মতো করে রাজনীতি হওয়া, যেই ছেলেরা, যে রাকিব, নাসির বা ছাত্রদল করা, যুবদল করা ছেলেরা দলের জন্য জীবন দিয়ে ফেলতেছে, বুক ফাটায় ফেলতেছে, তাদের কি রাজনীতিতে কোনোদিন কোনো জায়গা হবে? না, হবে না। তারেক রহমানের পর জাহিমা রহমান, জাহিমা রহমানের পর জাইমা রহমানের সন্তান, এটাই রাজনীতি বিএনপির। তাহলে রাজনৈতিক সংস্কারটা কোথায় হলো? হলো না। কেন হচ্ছে না? কারণ বাংলাদেশের বড় রাজনৈতিক দল হিসেবে যাদেরকে মনে করা হয়, সে বিএনপি কোনো ধরনের সংস্কারে একমত হতে পারছে না। অপরদিকে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল, যাদের নেতৃত্ব, পরবর্তী নেতৃত্ব কে হবে এটা কেউ জানে না, শুধু জানে মানুষ যাকে ভোট দিবে তারা হবে। শিবিরের সভাপতি একের পর এক পরিবর্তন হয়ে যাচ্ছে প্রতি বছর। শিবিরের যথানিয়মে শিবিরের সভাপতি পরিবর্তন হচ্ছে, জামাতের আমির পরিবর্তন হতে পারছে। অর্থাৎ জনগণ এই রাজনৈতিক দলের অংশীজন হয়ে যাচ্ছে। গোলাম আজমের ছেলে এখানে এই জামাতের আমির হয়নি, নিজামীর ছেলে এসে জামাতের আমির হয়নি, কিংবা সাইদির ছেলে এসে জামাতের আমির হয়ে যায়নি। তারাও রাজনীতি করছে অন্যদের মতো করেই, জামাত করতে পারছে, জামাতের যেখানে যেখানে তারা সুযোগ পাচ্ছে করছে, জামাত করছে, কিংবা নাও করছে। গোলাম আজমের ছেলে তো জামাত করছেনই না। অর্থাৎ পারিবারিক সমিতি তারা তৈরি করছেন না, তারা জনগণের রাজনীতি করছেন, আরেকজন পারিবারিক রাজনীতি করছেন। এমন এমন পারিবারিক এতদিন ছিল তার শহীদ জিয়ার বিএনপি, তারপরে বেগম জিয়ার বিএনপি, এখন তারেক জিয়ার বিএনপি। এখন আর জিয়ার বিএনপি নাই। জিয়ার বিএনপি যদি হতো তাহলে জাইমা রহমান নয়, কোকর আরাফাত রহমান, কোকর ফ্যামিলির কেউ আসতে পারতো। এখন শুধু নাম শোনা যায় জাইমা রহমান, জোবাইদা রহমান, কিন্তু আরাফাত রহমান, কোকর ফ্যামিলির কারো নাম কিন্তু রাজনীতিতে শোনা যায় না। ঠিক যেভাবে আওয়ামী লীগের রাজনীতিতে শুধুমাত্র শেখ হাসিনার নাম পাওয়া গেছে, শেখ রেহানা শুধু অর্থবিত্ত বৈভবের মালিক হয়েছেন, কিংবা তার সন্তানরাও সেভাবেই সুযোগ সুবিধা পেয়েছেন রাষ্ট্রের যখন ক্ষমতায় ছিল, কিন্তু রাজনীতিতে তাদের কোনো স্থান ছিল না। এই টাইপের রাজনৈতিক দলগুলো দিয়ে এরা জনগণের জন্য কিভাবে রাজনীতি করবে, যেখানে তাদের দলের প্রধান হওয়ার সুযোগই নেই জনগণের জন্য, পরিবারের বাইরে কারোর সুযোগই নেই। অপর প্রান্তে জামাত তার রাজনীতিটা খেলে যাচ্ছে, এবং তারা তাদের প্রেজেন্টেশন দিয়ে, স্মার্ট প্রেজেন্টেশন দিয়ে, পলিসি সামিট করে, বিভিন্ন অনুষ্ঠান করে, অ্যাপস করে তারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করে ফেলেছেন। এবারে নির্বাচনে যেখানেই কথা উঠছে, মানুষজন বলছে এবার দাঁড়িপাল্লাও জিতে যেতে পারে, ইসলামীরা ক্ষমতায় চলে আসতে পারে। এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্লেষক,
বিবিসি, আল জাজিরা, এমনকি বিদেশি কূটনীতিকরাও পর্যন্ত আশা করছেন বা ধারণা করছেন যে এবার জামাতের জন্য ক্ষমতায় আসার একটি চান্স রয়েছে। যদি সত্যি এরকম কিছু ব্লান্ডার ঘটে যায় বিএনপির জন্য, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের, যদি সত্যি এরকম ঘটনা ঘটে যায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এমন কিছু নতুন ঘটনা ঘটবে যা বাংলাদেশকে 100 বছর 200 বছর এগিয়ে নেবে। বাংলাদেশের মূল সমস্যা বাংলাদেশের রাজনৈতিক কালচারের সমস্যা। এখানে পেশি শক্তি ব্যবহার হয়, টাকার শক্তি ব্যবহার হয়, এখানে সাংগঠনিক শক্তি ব্যবহার হয় না, সাংগঠনিক সৃজনশীলতা কোনো কাজে আসে না, এখানে সাংগঠনিক ভাবে রাজনৈতিক প্রশিক্ষণের কোনো ব্যাপার নেই, চরিত্র গঠনের কোনো ব্যাপার নেই। যে যার মতো করে সেলফিবাজি করে রাজনীতি করছে, নেতার চামচামি করে রাজনীতি করছে, নেতার সঙ্গে ছবি তুলে রাজনীতি করছে। একমাত্র জামাত ইসলামী টাইপের কিছু দল আছে যারা আদর্শ প্রচার করে বেড়াচ্ছে, তাদের গঠনতন্ত্র মেনে রাজনীতি করছে। এই দলের সঙ্গে যারা সম্পৃক্ত হয় তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনছে, তাদের চরিত্র গঠনের চেষ্টা করছে। এইভাবে একটি রাজনৈতিক দল গড়ে উঠছে। যদি এবার সত্যি সত্যি যেভাবে মানুষ ভাবছে যে জামাত বা দাঁড়িপাল্লা এবার জিতে যাবে, তাহলে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার করতে বাধ্য হবে। তারা তাদের পারিবারিক আবহে রেখে, পারিবারিক সমিতির বদলে কিংবা পেশি শক্তি ব্যবহারের বদলে, চাঁদাবাজি করে এই রাজনীতি করার বদলে তারা একটি সুষ্ঠু ধারার রাজনীতি শুরু করতে বাধ্য হবে। আমরা সেই অপেক্ষায় আছি। হ্যাঁ।